আসসালামু আলাইকুম সবাইকে। আন্তরিকভাবে দুঃখিত, আসলে কারিগরি কিছু ত্রুটির কারণে আমরা আসলে আমাদের লাইভটি বিঘ্নিত হয়েছিল। তো আমরা আবারও জয়েন করলাম আপনাদের সাথে। তো আশা করি এবার আপনারা সবাই আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন। একটু কাইন্ডলি প্রথম দু একটা কমেন্ট নিব, যারা একটু আমাকে কনফার্ম করেন যে হ্যাঁ আপনারা সবাই পরিষ্কার আমাকে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। আমরা আজকের বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের প্রথম 9টা প্রশ্ন আর কি সলভটা করেছিলাম। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আচ্ছা, ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আমরা এবার একটু তাহলে শুরু করি। আমরা আসলে একটু দেখি, রিক্যাপ করি কোথায় ছিলাম। বিশ্বকাপ ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। এই পর্যন্ত আমরা মনে হয় সবাই দুঃখিত, এই পর্যন্ত আমরা সবাই সলভ করেছিলাম। এবার আমরা তাহলে 10 নম্বর যে আমাদের প্রশ্নটা আছে সেখানে আমরা চলে যাই। আচ্ছা, আশা করি সবাই আবার যুক্ত হয়েছেন আমার সাথে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারাও আশা করি ভালো আছেন। তো আমরা একটু শুরু করি, হ্যাঁ আমরা রিজিউম করি। ওকে, তাহলে আমাদের প্রথম 10 নম্বর প্রশ্নটা কি? বাংলাদেশের পররাষ্ট্রনীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ করা আছে? ঠিক আছে, পররাষ্ট্রনীতি এটি খুবই গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি আসলে পররাষ্ট্রনীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ করা আছে বা কত নং অনুচ্ছেদে উল্লেখ করা আছে। তো এটার উত্তরটা আমি একটু সবার কাছ থেকে একটু চাচ্ছি যে একটু সবাই আনসার করুন। একটু সবাই উত্তর করার চেষ্টা করুন। আচ্ছা, আমি সেই ফাঁকে কিছু জিনিস একটু বলি। আমরা জানি যে 11টা ভাগ আছে সংবিধানে। আমরা যদি প্রথম ভাগের কথা বলি, তো প্রথম ভাগে আসলে কি আছে, 1 থেকে 7 অনুচ্ছেদ, এটাকে আমরা বলি হচ্ছে প্রথম ভাগ, অর্থাৎ প্রজাতন্ত্র। এবং এরপরে আমরা যদি 8 নং অনুচ্ছেদ থেকে 25 নং অনুচ্ছেদে যাই, তাহলে সেখানে আমরা পাই হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। ঠিক আছে, তো এই যে রাষ্ট্র পরিচালনার মূলনীতির এই যে সর্বশেষ যে অনুচ্ছেদটা, অর্থাৎ 25 নম্বর যে অনুচ্ছেদটা, এখানেই আসলে পররাষ্ট্রনীতি নিয়ে উল্লেখ করা আছে। ঠিক আছে, এখানেই আসলে পররাষ্ট্রনীতি নিয়ে উল্লেখ করা আছে। একই সাথে আমরা একটু এখানে অন্যান্য যে অপশনগুলো আছে সেগুলো একটু মনে রাখি। সেখানে আমরা একটু মনে রাখি যে 26, হ্যাঁ 26 নম্বর যে অনুচ্ছেদ, এইখানে কি বলা আছে? এখানে বলা আছে যে মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ আইন বাতিল। ঠিক আছে, কি বললাম একটু জাস্ট কয়টা সংখ্যা বলছি একটু মনে রাখেন। মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ আইন বাতিল, কয়টা হলো? 6টা। আমি আবার বলতেছি, মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ আইন বাতিল। ঠিক আছে, এই যে 6টা শব্দ বললাম, এখান থেকে আপনি মনে রাখবেন এই যে 26-এর 6। ঠিক আছে, তাহলে 26 নং অনুচ্ছেদে কি বলা আছে? মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ আইন কি বাতিল। ওকে, 27 আপনি মনে রাখবেন যে 27-এর সমতা। হ্যাঁ, কি মনে রাখবেন? 27-এর সমতা, এইভাবেও মনে রাখতে পারেন। আবার আমার মনে হয় যে এটা এমনিতেও আমাদের সবার মুখস্থ, কারণ এই যে 27 নং অনুচ্ছেদে কি আছে এটা আসলে এতবার পরীক্ষায় আসছে, বিসিএসও আসছে, যে আইনের দৃষ্টিতে সমতা এটা সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা আছে? ওই যে 27-এর সমতা, 27-এর সমতা। ঠিক আছে, মাথায় গেঁথে যাবে। ওকে, এবং এখানে আরো একটা কথা বলা আছে যে আইনের দৃষ্টিতে নারী পুরুষ সমান এবং সকলে উভয়ই কি যে আইনের আশ্রয় লাভের অধিকারী। নারী পুরুষ উভয়ই কি আইনের আশ্রয় লাভের অধিকারী, এই জিনিসটাও কিন্তু এখানে বলা আছে। এবং আমি যদি 28 নম্বর অনুচ্ছেদের কথা বলি, 28 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য। ঠিক আছে, ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য, অর্থাৎ কোনো ধর্ম বা শ্রেণীবর্ণ এগুলোর ভিত্তিতে আসলে রাষ্ট্র কোন নাগরিককে বৈষম্য এর শিকার হতে মানে বিরত রাখবে বা সেইভাবে আইন প্রতিষ্ঠা করবে। তো এই যে 28 নং অনুচ্ছেদের আসলে আমরা দুইটা জিনিস মনে রাখবো, একটা হচ্ছে 28-এর 2 আর 28-এর 4। এগুলো আমরা বিস্তারিত আসলে জানবো কখন? যখন আমরা আসলে যখন লিখিত কোর্সে যাব, তখন 28-এর 2 অনুচ্ছেদ 28-এর 4 অনুচ্ছেদে কি আছে সেগুলো আমরা ডিটেলস আলোচনা করব। আপাতত আমরা জাস্ট এটা মনে রাখি যে এই দুইটা অনুচ্ছেদ আমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, তো আমরা পুরাটা একটা রিভিউ হয়ে গেল। ঠিক আছে, আমরা তাহলে নেক্সট প্রশ্নে চলে যাই।
আচ্ছা, এখানে একটা ভালো কথা বলছে যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। হ্যাঁ, ঠিকই বলছেন যে 28 নম্বর অনুচ্ছেদের মেইন থিম আসলে ওইটাই। ওকে, আমরা নেক্সট টপিকে চলে যাই। এখানে আমরা একটু দেখি নেক্সট টপিক কি বলা আছে। ওই যে আমি যেটা বলছি যে প্রায় সময়ই কিন্তু বিসিএসে কি হয় যে আমাদের যে গুরুত্বপূর্ণ নৃগোষ্ঠী আছে তাদের থেকে বিভিন্ন ইস্যু নিয়ে প্রশ্ন করা হয়। তো পরবর্তী প্রশ্নটি দেখুন যে মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতিসত্তায় রয়েছে। অর্থাৎ এই যে গারো, সাঁওতাল, মণিপুরি, চাকমা, এই যে বিভিন্ন ধরনের যে উপজাতি আমাদের আছে বা যে নৃজাতি গোষ্ঠী আছে, এদের মধ্যে কাদের আসলে পরিবার ব্যবস্থাটা হচ্ছে মাতৃপ্রধান, কাদের পরিবার ব্যবস্থাটা মাতৃপ্রধান। ঝটপট আমরা একটু অ্যান্সার করে ফেলি, ঠিক আছে, একটু আমরা ঝটপট অ্যান্সার করে ফেলি যে ওকে, ভেরি গুড, হ্যাঁ, ওমর ফারুক, বিল্লাল হোসেন, ভেরি গুড। আচ্ছা, ওকে, এখানে আমরা জাস্ট একটা জিনিস মনে রাখবো যে গারো তো অবশ্যই মাতৃপ্রধান, আরও একটা সম্প্রদায় আছে, আমরা সেটা একটু মনে রাখি, আরও একটা নৃজাতি গোষ্ঠী, সেটা হচ্ছে খাসিয়া। ঠিক আছে, আমরা এই দুইটা মনে রাখবো যে গারো এবং খাসিয়া, এই দুইটা জাতিসত্তায় আমরা আসলে কি প্রধান পরিবার দেখতে পাই, মাতৃপ্রধান পরিবার দেখতে পাই। ঠিক আছে, কি ধরনের পরিবার দেখতে পাই, মাতৃপ্রধান। হ্যাঁ, ভেরি গুড, সবাই আসলে খুব সুন্দরভাবে অ্যান্সার করছেন। আচ্ছা, এখানে একজন আবার একটা শর্টকাট বলেছেন গা খা। হ্যাঁ, আচ্ছা, খুবই সুন্দর, গারোর গা, খাসিয়ার খা, গা খা। ওকে, তো ঠিক আছে, আমরা এভাবে মনে রাখতে পারি যে গারো এবং খাসিয়া বা গা খা, এটা হচ্ছে মাতৃপ্রধান পরিবার ব্যবস্থা মেনটেন করে। ওকে, ঠিক আছে, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। চমৎকার। আচ্ছা, তো আমরা জানি যে প্রত্যেকটা বছরেই কিন্তু বিসিএস এ সংবিধান থেকে 3 মার্কের প্রশ্ন থাকে, এবং সংবিধানটা যদি আপনার খুব ভালোভাবে আয়ত্তে থাকে তাহলে কিন্তু বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে থেকে যে প্রশ্নগুলো আসে দেখবেন যে সংবিধানের বাইরেও কিছু প্রশ্ন আসে যেগুলো কিন্তু সংবিধানের নলেজ দিয়ে আপনি কিন্তু অ্যান্সার করে ফেলতে পারবেন। সো সংবিধানের ডিটেলস ক্লাস বা সংবিধান আসলে কিভাবে একটু ট্রিক্স মেনটেন করে মনে রাখা যায়, খুব সহজে মনে রাখা যায়, আমি একবার পড়লে আসলে আর দ্বিতীয়বার পড়া লাগবে না, এবং যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসুক আমি অ্যান্সার করতে পারবো। সেই টিপস আমরা আসলে যখন রেগুলার ক্লাসে যাবো ইনশাল্লাহ আমি তখন আপনাদের ডিটেলস দেখিয়ে দিব। ওকে, তো এখানে প্রশ্নটা একটু দেখি কি বলছে যে অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা। ঠিক আছে, প্রশ্নটা একটু ভালো করে পড়ি। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা। এখানে অপশন আছে প্রধানমন্ত্রীর কার্যালয়, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগ। এইটার একটু উত্তরটা আমি একটু দেখতে চাই, দেখি কার কি অবস্থা। আচ্ছা, যে নতুন আছেন তাদের জন্য কিন্তু আসলে এই লাইভটা আমি নিচ্ছি, কারণ আসলে যারা আজকে 46তম বিসিএস প্রিলি দিয়েছেন তারা এই সমাধানটার সাথে অন্যান্য যে অপশনগুলো আছে সেই রিলেটেড একটু ব্যাখ্যাটাও একটু জেনে রাখেন, কারণ সামনে আবার ইনশাল্লাহ প্রিলি দিবেন, আর যারা লিখিত দিবেন তাদের জন্য ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। যারা নতুন আছেন তাদের তো কথাই নাই। আচ্ছা, তো প্রশ্নটা কি ছিল আমি একটু সবার কাছ থেকে উত্তর চাচ্ছিলাম, অনেকেই উত্তর করছেন। আচ্ছা, কেউ বলছেন বিচার বিভাগ, কেউ বলছেন নির্বাহী বিভাগ। এখানেই আসলে ঝামেলাটা লাগে যে কোশ্চেনটা কি ছিল, অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা। ঠিক আছে, ওকে, নির্বাহী বিভাগ। আচ্ছা, নির্বাহী বিভাগের ব্যাপারেই বেশি ভোট আসছে। তো আমরা মনে রাখবো যে অ্যাটর্নি জেনারেল এই যে পদটি, এটি হচ্ছে রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা, তিনি রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা, নির্বাহী বিভাগ। ঠিক আছে, নির্বাহী বিভাগ বা ইংরেজিতে যদি আমরা বলি তাহলে এক্সিকিউটিভ। আমরা ওই যে বলি না যে বিভিন্ন কোম্পানির এক্সিকিউটিভ বডি থাকে, তো ওই রকম নির্বাহী বিভাগ, নির্বাহী ক্ষমতা আসলে যাদের উপরে থাকে। তো নর্মালি আমরা দেখব যে পঞ্চম যে বিভাগটা, মানে পঞ্চম যে আমাদের ভাগ আছে, সংবিধানে কয়টা ভাগ আছে আমরা জানি 11টা, তার মধ্যে যে পঞ্চম যে ভাগ আছে সেখানে আসলে কাকদের মানে কি নিয়ে কথা বলা হয়েছে, এই নির্বাহী বিভাগ নিয়ে কথা বলা হয়েছে। ঠিক আছে, নির্বাহী বিভাগ নিয়ে কথা বলা হয়েছে, এবং এই নির্বাহী বিভাগে আমরা যদি আরেকটু ডিটেলসে যাই তাহলে এখানে আচ্ছা, এবং অনুচ্ছেদ নাম্বারটা আমি যদি একটু বলে দিই, অনুচ্ছেদ নাম্বার হচ্ছে 64। ঠিক আছে, অনুচ্ছেদ নাম্বার 64 অ্যাটর্নি জেনারেলের ব্যাপারে নির্বাহী বিভাগে বলা আছে, অর্থাৎ পঞ্চম ভাগে বলা আছে, এবং 64 নাম্বার অনুচ্ছেদে আমরা আর কি এটা নিয়ে আলোচনা করি। তো আমরা এখানে একটা জিনিস মনে রাখবো যে 64-র দুইটা আচ্ছা,
ম্যাজিক ম্যাথ বই থেকে 46তম বিসিএস প্রিলিতে গণিত মানসিক দক্ষতা কতটা কমন আসছে? আচ্ছা, এইটা আমাদের হচ্ছে পাহলবী ভাই কিন্তু অলরেডি দুপুরে একটা লাইভে এসেছেন এবং সেখানে কিন্তু সলভ করে দিয়েছেন এবং প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে কিন্তু উনি টাইপ ভিত্তিক আলোচনা করেছেন ম্যাজিক ম্যাথের বইয়ের কোথা থেকে এই জিনিসগুলো আসছে এবং আমাদের রেগুলার যে লাইভগুলো হয়েছে অর্থাৎ গত এক সপ্তাহে কিন্তু মানসিক দক্ষতা এবং গণিতের উপরে কিন্তু রেগুলার লাইভ ক্লাসগুলি হয়েছে। তো আপনি যদি আজকের যে সলভ ক্লাসটি হয়েছে সেই ক্ষেত্রে যদি একটু দেখেন তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। মোটামুটি সবগুলো প্রশ্নই আপনি যদি আজকের প্রশ্নটা একটু ভালোভাবে দেখেন মোটামুটি সবগুলো প্রশ্নই কিন্তু ম্যাজিক ম্যাথ বই থেকে এসেছে, হুবহু বা অনুরূপ কমন পড়েছে। ইভেন যারা ফ্রি ক্লাসগুলো করেছেন আমার মনে হয় তারা অনেক লাকি, যারা ফ্রি ক্লাসগুলো করেছেন গত এক সপ্তাহের মধ্যে যে পুরো সিলেবাস কাভার করে পাহলভী ভাই যে লাইভ ক্লাসগুলি নিয়েছেন সেখান থেকে কিন্তু মোটামুটি সব টাইপের ম্যাথই কমন এসেছে। একটু আমরা যদি দুপুরে লাইভটা একটু ফলো করি আমাদের পেজে আছে, সেখান থেকে আপনি কিন্তু একটা ধারণা করতে পারেন। ওকে, ঠিক আছে, আমরা কথা না বাড়াই। তো এখানে আমরা দুইটা জিনিস মনে রাখবো যে 64-র এক যে দফা সেখানে আসলে বলা আছে যে কি বলা আছে যে অ্যাটর্নি জেনারেল আসলে কে নিয়োগ করতে পারেন হচ্ছে রাষ্ট্রপতি। এবং 4 নম্বরে বলা আছে এই 64 নং অনুচ্ছেদের আন্ডারে যে আবার 4 যে দফা আছে সেখানে আছে কিন্তু যে রাষ্ট্রপতির ইচ্ছা মতো বা তার সন্তোষজনক মেয়াদ পর্যন্ত মানে রাষ্ট্রপতির সম্মতি বা সন্তুষ্টি অনুযায়ী কিন্তু একজন অ্যাটর্নি জেনারেল ক্ষমতায় অধিষ্ঠিত থাকতে পারেন। ঠিক আছে, তো এই যে জিনিসগুলো এগুলো আমরা ডিটেলস আরো রেগুলার ক্লাসগুলোতে পড়বো। ঠিক আছে, তো আমি একটু রিভিউ দিই যে অ্যাটর্নি জেনারেল তাহলে কি বললাম। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা? নির্বাহী কর্মকর্তা। এবং এটা কোন অনুচ্ছেদে আছে? 64 নং অনুচ্ছেদে আছে। 64 নং অনুচ্ছেদের যে এক দফা সেখানে বলা আছে যে অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করতে পারেন? রাষ্ট্রপতি। এবং তার মেয়াদ সম্পর্কে কোথায় বলা আছে? 4 নম্বর দফায় বলা আছে যে রাষ্ট্রপতি সন্তুষ্টিজনক সময় পর্যন্ত অ্যাটর্নি জেনারেল ক্ষমতায় অধিষ্ঠিত থাকবেন। ওকে, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। এটা খুবই কমন প্রশ্ন এবং এটার উত্তর আমরা মোটামুটি সবাই জানি। সম্ভবত এটার যে উত্তর সেই নদীর নামে একটা মুভিও আছে, বাংলাদেশে একটা চলচ্চিত্রও আছে। তো প্রশ্নটা একটু দেখি যে বাংলাদেশের কোন নদী কার্প জাতীয় মাছের রেণুর প্রধান উৎস? ঠিক আছে, এইটার উত্তর আমি বলবো না, এটা আপনারাই বলে ফেলেন আর কি। হ্যাঁ চলতেছে নাকি একটু দেখবেন নাকি? হালদা। আচ্ছা, ভেরি গুড। এটার অ্যান্সার হচ্ছে হালদা। ওকে, এইখানে আর আমি সময় নষ্ট করতেছি না। বাংলাদেশে কোন নদী কার্প জাতীয় মাছের রেণুর প্রধান উৎস? এটার উত্তর হচ্ছে হালদা। এটা আমরা মোটামুটি সবাই জানি, এটা হচ্ছে হালদা। ওকে, ভেরি গুড, সবাই অ্যান্সার করতে পারছি হালদা। ঠিক আছে, ওকে, পরবর্তী প্রশ্নটা আমরা একটু দেখি যে বদ্বীপ পরিকল্পনা 2100 এ কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে? আচ্ছা, ওকে, আচ্ছা, আমাকে একটু সবাই জানান কমেন্ট করে যে আসলে আপনাদের শুনতে বা দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো নেটওয়ার্ক ইস্যু করছে কিনা। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্নটা কি যে বদ্বীপ পরিকল্পনা অর্থাৎ ডেল্টা প্ল্যান 2100, ঠিক আছে, ডেল্টা প্ল্যান 2100, তো এখানে কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে? এটার উত্তর হচ্ছে 6। আমরা মনে রাখবো যে এটার উত্তর কত? 6 এবং প্রায় 89টি জেলা আছে এই 6টি হটস্পটের আন্ডারে। কতটি জেলা? 89। ঠিক আছে, অর্থাৎ পানি এবং জলবায়ু নিয়ে আসলে যে সমস্যাগুলো হতে পারে এরকম 89টি জেলাকে চিহ্নিত করা হয়েছে এবং কতটি হটস্পটের আন্ডারে? 6টি হটস্পটের আন্ডারে। তো আমাদের পানি এবং জলবায়ু জনিত যে সমস্যাগুলো হতে পারে সেগুলোর রিস্ক ফ্যাক্টর অ্যানালাইসিস করে ওটা বাংলাদেশকে 6টি হটস্পটে আলোচনা করা মানে বিভক্ত করা হয়েছে এবং সেখানে টোটাল জেলা আছে প্রায় 89টি। ওকে, এই ডিটেলস আমরা জাস্ট এমনি এত ডিটেলস লাগবে না, বাট যখন আমরা রিটেনের প্রিপারেশন নিব লিখিততে কিন্তু এগুলো আরো ডিটেলস আমরা পড়াবো, তখন এই ইনফরমেশনগুলো আমরা জানবো। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাই।
ওকে, প্রশ্ন নাম্বার 15 আমরা একটু দেখি, বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে? আচ্ছা, একমাত্র নারী সদস্য, বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য, এটা কিন্তু খুবই কমন। ঠিক আছে, আমরা যে সংবিধান প্রণয়নের ইতিহাস, সংবিধানের ক্লাস যখন করব তখন ডিটেলস কিন্তু এই জিনিসগুলো আলোচনা করব, যে সংবিধান প্রণয়নের যে ইতিহাসটা আছে সেখানে আসলে এই খসড়া সংবিধান প্রণয়ন যে কমিটি, একটা কমিটি গঠন করা হয় খসড়া সংবিধান প্রণয়ন কমিটি, সেখানে আসলে বিরোধী দলীয় সদস্য কে ছিলেন, অর্থাৎ ডক্টর সুরঞ্জিত সেনগুপ্ত, এবং একমাত্র নারী সদস্য কে ছিলেন? একমাত্র নারী সদস্য ছিলেন হচ্ছে বেগম রাজিয়া বানু, বা আমাদের অপশন এখানে আছে হচ্ছে রাজিয়া বানু। ঠিক আছে, তো খুবই কমন প্রশ্ন। হ্যাঁ, আমার আসলে বিশ্বাস যে মোটামুটি সবার জানা শোনার মধ্যেই প্রশ্নগুলো আসছে। ওকে, বেগম রাজিয়া বানু, এখানে আসলে হ্যাঁ মোটামুটি আমরা সবাই পাচ্ছি। সো এখানে আসলে আর আমি আগাচ্ছি, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। আচ্ছা, ভেরি গুড, 34 জন সদস্য ছিল, ভেরি গুড। হ্যাঁ, 34 জন সদস্য ছিল, তার মধ্যে একমাত্র মহিলা সদস্য ছিলেন হচ্ছে বেগম রাজিয়া বানু। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে দেখেন কি বলা আছে, যে কৃষ্ণ গহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন? আচ্ছা, কৃষ্ণ গহ্বর নিয়ে আসলে আমাদের যিনি বাঙালি বিজ্ঞানী আলোচনা করেন বা গবেষণা করেন তিনি হচ্ছেন জামাল নজরুল ইসলাম। তিনি আসলে বাংলাদেশের গর্বই বলা চলে, যিনি কৃষ্ণ গহ্বর নিয়ে আসলে আলোচনা করেছেন। তিনি একাধারে পদার্থবিদ এবং পদার্থবিজ্ঞানী এবং হচ্ছে খুব ভালো একজন গণিতবিদ। তিনি জামাল নজরুল ইসলাম, তিনি আসলে বাংলাদেশের হয়ে বা বাঙালি বিজ্ঞানী হিসেবে কৃষ্ণ গহ্বর নিয়ে বিস্তার গবেষণা করেন। লাইভ কি চলতেছে? আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওমর ফারুক অ্যান্সার করেছেন জামাল নজরুল ইসলাম, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমার মনে হয় একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে অনেকেরই, তো একটু ধৈর্য সহকারে আমরা একটু ক্লাস করি, ইনশাল্লাহ আমাদের আজকের এই প্রশ্নটা সব সুন্দরভাবে আমরা সলভ করে ফেলতে পারবো। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা, কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2016 সালে প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন পদক পান? ঠিক আছে, কোন ক্ষেত্রে অবদানের জন্য? ঠিক আছে, আচ্ছা, এখানে খুব স্বাভাবিকভাবে অপশনগুলো যদি আমরা একটু দেখি, মানবাধিকার আসলে তখনও ওই মানে রোহিঙ্গা ইস্যু বা মাদার অফ হিউম্যানিটির ওই ইস্যুগুলো কিন্তু তখনও আসে নাই, সুতরাং মানবাধিকার হওয়ার কোনো সুযোগ নাই। শিশু মৃত্যুহার হ্রাস বা মাতৃ মৃত্যুহার হ্রাস এগুলোও হওয়ার কথা না। আমরা জানি যে আসলে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে আসলে আমরা সবাই আসলে এক্সাম্পল হিসেবে দেখি, এবং সেটার বড় কারণ হচ্ছে নারীর ক্ষমতায়ন। এবং অপশনগুলো দেখে আপনি যদি একটু জাস্ট নর্মাল সেন্স খাটান তাহলে কিন্তু আপনার মাথায় চলে আসে যে আসলে মেইন ইস্যুটা কি বা মেইন আনসারটা কি, সেটা হচ্ছে নারীর ক্ষমতায়ন। এবং এখানে একটা জিনিস আমরা মনে রাখবো যে প্ল্যানেট 50-50 যে চ্যাম্পিয়ন যে পদকটা তিনি পান, এটা তাকে অ্যাওয়ার্ডেড করে হচ্ছে ইউএন ওমেন। ঠিক আছে, ইউএন ওমেন। এবং একই সাথে এখানে আরেকটা অথরিটি ছিল, সেটা হচ্ছে গ্লোবাল পার্টনারশিপস ফোরাম। ঠিক আছে, তো এই যে 2016 সালে ইউএন প্লাজা, নিউ ইয়র্কের জাতিসংঘ প্লাজায় কি করব, আচ্ছা, আমার মনে হয় একটু নেটওয়ার্ক প্রবলেম হয়েছিল। আচ্ছা, এখন শোনা যাচ্ছে সম্ভবত। ঠিক আছে, এখন মনে হয় শোনা যাচ্ছে। ওকে,
তো আমরা যেটা বলছিলাম, এই যে বিসিএস এর যে প্রশ্নটা আসে পরবর্তীতে যেটা হয়, এই প্রশ্নের আশপাশ থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন আসে পরবর্তী বিসিএস গুলোতে দেখবেন, বা অন্যান্য সরকারি চাকরির যে পরীক্ষাগুলোর প্রশ্ন হবে। তো যারা প্রশ্ন করবে তারা কিন্তু অনেক সময় বিসিএস প্রশ্নগুলোকে একটা আইডল ভাবে বা রেফারেন্স ভাবে। তো যেহেতু বিসিএস এই প্রশ্নটা আসছে 2016 সালে প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন পদক পান নারীর ক্ষমতায়ন এই ইস্যুতে, তো প্রশ্ন আসতে পারে যে এই যে পদকটা এটা আসলে কারা দেয়। তো এটা অ্যাওয়ার্ডেড করে হচ্ছে ইউএন, এক্সট্রিমলি সরি, এটি অ্যাওয়ার্ডেড করে হচ্ছে ইউএন ওমেন। একই সাথে ওই একই সময়ে একই দিনে, অর্থাৎ যেটা আমি বলছিলাম যে এই পুরস্কারটা তিনি পান কোথায়, নিউ ইয়র্কের ইউএন প্লাজায় একটি প্রোগ্রাম হয়, সেখানে এই পুরস্কারটি তাকে দেওয়া হয়। একই সাথে গ্লোবাল পার্টনারশিপস ফোরাম, এই যে গ্লোবাল পার্টনারশিপস ফোরাম আছে, তারাও কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আরও একটি খেতাবে ভূষিত করেন বা আরও একটি পুরস্কার দেন, সেটি হচ্ছে এজেন্ট অফ চেঞ্জ অ্যাওয়ার্ড। ঠিক আছে, সো যেহেতু এবার এটা আসছে, পরের বারে ওইটাও আসতে পারে, বা অন্যান্য আমরা যে আরো গুরুত্বপূর্ণ যে চাকরি পরীক্ষাগুলো দিব সেখানে কিন্তু এই প্রশ্নগুলো আসতে পারে। সুতরাং আশেপাশে যেগুলো আছে সেগুলো একটু টাচ করে যাচ্ছে, এগুলো কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ হবে। ওকে, আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ ওমর ফারুক আমাদের সাথে একটা তথ্য শেয়ার করেছে, ভেরি গুড, থ্যাংক ইউ। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কবে শেষ হবে? এটা আমরা সবাই জানি, এখানে আমরা আর কালক্ষেপণ করব না। আমরা সবাই জানি যে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা কবে শেষ হবে, 2041-এ। ঠিক আছে, বাংলাদেশের যে এই পর্যন্ত দুইটা এরকম প্ল্যান নেওয়া হয়েছে, তো দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ শেষ হবে কবে? 2041 সালে। ঠিক আছে, 2041 সালে। ওকে, ঠিক আছে। আচ্ছা, খুব কমন একটা প্রশ্ন, খুব এটাও আমরা ঠান্ডা মাথায় যদি একটু চিন্তা করি তাহলে কিন্তু অ্যান্সার করতে পারি। এটা আমি একটু সবার কাছ থেকে অ্যান্সার চাই। 2022-23 অর্থ বছরে বাংলাদেশ আসলে কোন দেশ থেকে পণ্য রপ্তানি করে অনেক বেশি আয় করে, সবচেয়ে বেশি আয় করে? এইটা আমি সবার কাছ থেকে একটু অ্যান্সারটা চাচ্ছি। এটা আমরা একটু অ্যান্সার করে ফেলি। 2022-23 অর্থ বছরে বাংলাদেশ কোন দেশ থেকে পণ্য রপ্তানি মারফত সর্বোচ্চ আয় করে? আচ্ছা, একটু আমরা কমেন্ট করে জানাই যে এটার অ্যান্সার কি হবে। 2022-23 অর্থ বছরে বাংলাদেশ, হ্যাঁ, সবাই সঠিক উত্তর করতে পেরেছেন, যুক্তরাষ্ট্র। যারা যারা উত্তর করেছেন ধন্যবাদ। 2022-23 অর্থ বছরে বাংলাদেশ আসলে কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করে? পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করে কোন দেশ থেকে? যুক্তরাষ্ট্র থেকে। ভেরি গুড, যুক্তরাষ্ট্র থেকে। ওকে, আমরা তাহলে নেক্সট প্রশ্নে যাই। বন্ধ করে আবার যাই। আচ্ছা, আমরা তাহলে পরের প্রশ্নটা একটু দেখি যে বাংলাদেশের নবীনতম নদী কোনটি। হ্যাঁ, এটা একটু ট্রিকি কোশ্চেন, বাংলাদেশের নবীনতম নদী। ঠিক আছে, তো বাংলাদেশের নবীনতম নদী কোনটি, এইটার আসলে উত্তর যদি আমরা খুঁজতে চাই, এটা আসলে একটু এভাবে আমরা চিন্তা করতে পারি যে পদ্মা, যমুনা, মেঘনা, এটা কম্পারেটিভলি আসলে আমাদের অনেক ওল্ডেস্ট রিভার। বয়স আসলে আমরা ওইভাবে আসলে নির্ধারণ তো আসলে আমাদের জন্য খুব ডিফিকাল্ট, বাট পদ্মা, যমুনা, মেঘনা এই তিনটা আসলে অনেকদিন ধরেই বহমান আছে। সেই তুলনায় জিঞ্জিরাম নদীটা আসলে মানে একেবারেই মৃতপ্রায় বলা যায়। তো একটু ব্যতিক্রম, এই হিসাবে আমরা আসলে বলতে পারি যে জিঞ্জিরাম, এটাই হচ্ছে আমাদের উত্তর। এবং পরবর্তীতে যদি এইটা সম্পর্কিত কোনো চেঞ্জ আসে বা কোনো যদি আমরা বাড়তি তথ্য পাই, ইনশাল্লাহ শেয়ার করব। তো আমরা আপাতত এটা মনে রাখতে পারি যে এইভাবে যেটা বললাম যে পদ্মা, যমুনা, মেঘনা আসলে অনেকদিন ধরে বহমান এবং অনেক পুরনো নদী। সেই তুলনায় জিঞ্জিরাম আসলে খুবই এর বহতা খুবই মানে অন্যান্য যে অপশনগুলোতে যে নদীর কথা বলা আছে তাদের তুলনায় খুবই ক্ষীণ। সেই তুলনায় আমরা বলতে পারি যে বাংলাদেশের নবীনতম নদী হচ্ছে জিঞ্জিরাম। ওকে, আচ্ছা, এইটা মনে হয় আমরা সবাই পারছি।
এবং অনেকে হয়তো দেখছি, ওইটা একটু উত্তর করে ফেলি, অনেকে হয়তো এই চলচ্চিত্রটা দেখছি। মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রের পরিচালক কে? মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রের পরিচালক কে? একটু দেখি তো কারা কারা এটা অ্যান্সার করতে পারে। বুঝবো কেমনে? আপনি এটাতে রেকর্ড হচ্ছে, আপনি ক্লাসটা করে চলে ইয়ে করলে আমরা আবার আপলোড করবো। আচ্ছা, তাহলে হ্যাঁ, এটা একটা ভালো কথা বলছে। রোমান আমাদেরকে বলছে যে অপশন টেস্টই বেস্ট। হ্যাঁ, এটা আমিও আসলে এইভাবেই চেষ্টা করতেছি আপনাদেরকে অ্যান্সারগুলো দেওয়ার। তো মুজিব একটি জাতির রূপকার, এখানে আসলে অপশন টেস্ট করার দরকার নাই, কারণ আমরা এটা মোটামুটি সবাই জানি যেটার উত্তর হচ্ছে শ্যাম বেনেগাল। আসলে যে মুভি দেখে না সেও এটা শুনছে, কারণ গোটা দুনিয়াকে নাড়ায় দিছে। কারণ এখানে পুরার সিনেমাটোগ্রাফি বা পুরা কাস্ট যে সুন্দর অভিনয় করেছে, তো আমরা মোটামুটি সবাই এই সিনেমার ব্যাপারে আসলে জেনেছি যে শ্যাম বেনেগাল আমাদের এই চলচ্চিত্রের আসলে পরিচালক ছিল। তো আমরা মোটামুটি এটা সবাই অ্যান্সার করতে পেরেছি। কিছু প্রশ্ন আসলে দেখবেন যে পিএসসি সবসময় কিছু প্রশ্ন সবার জন্যই করে, যে এগুলো যেন সবাই পারে। তো বাদ বাকি যে কয়েকটা প্রশ্ন আছে ওগুলো একটু ঠান্ডা মাথায় অ্যান্সার করতে পারলেই হয়ে যায়। ওকে, ঠিক আছে, আমরা পরের প্রশ্নে যাই। আচ্ছা, সবাই আমরা পারতেছি, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, এরপরের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই সুন্দর একটা প্রশ্ন, এবং এইখান থেকে বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। লিখিততে আমরা এই তথ্যগুলো অনেক সময় ব্যবহার করি, এবং প্রিলি পরীক্ষায় এর আশপাশে বিভিন্ন প্রশ্ন আসে। তো একটু দেখি কি বলছে, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে 1974 সালের কোন মাসে বাংলায় বক্তৃতা দেন? ঠিক আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে 1974 সালের কোন মাসে বাংলায় বক্তৃতা দেন? আচ্ছা, জাতিসংঘে যে ভাষণ দিবে বা জাতিসংঘে যে বাংলায় বক্তৃতা দিবে, এর জন্য কি আমাদের জাতিসংঘের সদস্যপদ লাভ করতে হবে না? তো একটু বুদ্ধি করে বলে ফেলি তো, ঝটপট আমাকে একটু সবাই উত্তর করিত যে 1974 সালে আসলে কত তারিখে, যদি সম্ভব হয় কত তারিখে, এবং কততম সদস্য হিসেবে আসলে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে? এটা একটু ঝটপট আমরা কমেন্ট করে ফেলি। এটা একটু আমরা সবাই কমেন্ট করে ফেলি যে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য পদ লাভ করে এবং সেটা কত তারিখে, 1974 সালের কত তারিখে? এটা একটু আমরা সবাই অ্যান্সার করার চেষ্টা করি। আচ্ছা, আমরা জানি যে বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য হিসেবে, কততম, 136তম সদস্য হিসেবে জাতিসংঘের সদস্য পদ লাভ করে, এবং সেটি হচ্ছে 17ই সেপ্টেম্বর। হ্যাঁ, কত? সেটি হচ্ছে 17ই সেপ্টেম্বর, ঠিক আছে। তো এই যে 17 সেপ্টেম্বর যে জাতিসংঘের সদস্য পদ লাভ করে, তার ঠিক এক সপ্তাহ পরে অর্থাৎ 25শে সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় বক্তৃতা দেন। ঠিক আছে, তো এই যে ইম্পর্টেন্ট, যে আমরা কিন্তু প্রিলি শেষ করে ফেলছি, এখন আমাদের টার্গেট কি, যে নেক্সট প্রিলি অথবা নেক্সট রিটেন। সুতরাং আমরা ওইভাবেই আসলে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করছি, যে জাতিসংঘের কততম সদস্য বাংলাদেশ? 136তম। প্রচুর বিভিন্ন সময়ে আপনি দেখবেন এই প্রশ্ন অনেকবার আসছে, এবং কত তারিখ? সেটা হচ্ছে 17ই সেপ্টেম্বর। ঠিক এক সপ্তাহ পরে 25শে সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় বক্তৃতা দেন। ঠিক আছে, এই ইনফরমেশনগুলো কিন্তু আমরা একটু মনে রাখবো। ঠিক আছে, ওকে। এরপরে দেখেন কি আছে, দ্য ফোর শ্যাডোয়িং অফ বাংলাদেশ গ্রন্থটির লেখককে? এটা আমরা মনে রাখবো যে হারুনুর রশিদ এই গ্রন্থের লেখক, এবং 2003 সালে এটি প্রকাশিত হয়। ঠিক আছে, ইনশাআল্লাহ আসলে মনে রাখার দরকার নাই, বাট জাস্ট একটা রেলিভেন্ট একটা ইনফরমেশন আমি জাস্ট শেয়ার করে দিলাম। সেটা হচ্ছে কি, যে 2003 সালে হারুনুর রশিদের এই গ্রন্থটি প্রকাশিত হয়, দ্য ফোর শ্যাডোয়িং অফ বাংলাদেশ। ঠিক আছে, ওকে। আচ্ছা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে? এটা আমরা সবাই জানি, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন আমার প্রশ্ন হইতেছে, এটা আমরা সবাই অ্যান্সার করতে পারছি। আমার মনে হয় যে আজকে যে 200টা প্রশ্ন আসছে, সেই 200টা প্রশ্নের মধ্যে সবচেয়ে সহজ প্রশ্ন ছিল এটা, যে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে। আমার প্রশ্ন হইতেছে, যদি এখানে অপশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না থাকতো, তাহলে একটু বুদ্ধি করে বলেন তো, তখন আমি কি বলতাম বাংলাদেশের রাষ্ট্রপতি কে? মানে এইখানে এমন কোনো, মানে বাকি যে 3টা অপশন আছে, এই 3টা থেকে আমাকে একটু উত্তর করে বলেন। ধরেন এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাই, এবং আপনাকে বলছে যে নিচে
কোন ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন? একটু বলেন তো যে এখানে যারা যারা আছেন, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ বা বিচারপতি আবু সাইদ চৌধুরী, এই তিনজনের মধ্যে কেউ তাদের জীবদ্দশায় কি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন? আচ্ছা, হ্যাঁ, আমরা যদি একটু ওই যে আবারও বলতেছি, দেখেন সংবিধান যদি আপনি একটু ভালো করে পড়েন, অনেক রেলিভেন্ট প্রশ্ন বা অনেক কিন্তু ইনফরমেশন যখন আপনার মাথায় আসবে, জাস্ট সংবিধান ভালো করে একটু আয়ত্ত করার মাধ্যমে, তখন কিন্তু এরকম অনেক প্রশ্নের উত্তর আপনি করতে পারবেন। একটু ট্রিক্স খাটাইলেই কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন। যদি এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই অপশনটা না থাকতো, এরকম যদি অপশনগুলো থাকতো, তখন আপনি কিন্তু বলতেন যে বিচারপতি আবু সাইদ চৌধুরী তিনি কি, তিনি হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আমরা জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি হচ্ছেন 1972 সালে 10 জানুয়ারি যখন বাংলাদেশে ফেরত আসেন, অর্থাৎ স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে আমরা পালন করি 10ই জানুয়ারি। তো 1972 সালে 10 জানুয়ারি যখন তিনি বাংলাদেশে ফেরত আসেন, তখন কিন্তু তিনি কি করেন, মন্ত্রী পরিষদে একটা রদবদল করেন। তো মন্ত্রী পরিষদের রদবদলের মাধ্যমে তিনি নিজে কি করেন, তিনি নিজে হয়ে যান, তিনি ছিলেন রাষ্ট্রপতি, বাট তিনি রাষ্ট্রপতি থেকে হয়ে যান প্রধানমন্ত্রী, এবং রাষ্ট্রপতি হিসেবে তখন তিনি কাকে অ্যাসাইন করেন, বিচারপতি আবু সাইদ চৌধুরীকে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমরা নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার কত শতাংশ ছিল? আচ্ছা, খুবই ভালো একটা প্রশ্ন ছিল যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি কত ছিল, অর্থাৎ আপনি আসলে কতটুকু খোঁজখবর রাখতেছেন, আপনি এরকম একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য অবতীর্ণ হয়েছেন, গুরুত্বপূর্ণ পদে দেশের হাল ধরবেন, সুতরাং কি হচ্ছে না হচ্ছে সেটার আপনার অবশ্যই আইডিয়া থাকতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার আসছিল কতজন, ভোটার উপস্থিতির পার্সেন্টেজ কত ছিল? 41.8। ঠিক আছে, 41.8। আপনি যদি বিভিন্ন নিউজ পোর্টালে যান বা অফিসিয়াল ওয়েবসাইট যদি ঘাটেন, তাহলে সেখান থেকে এই তথ্যটা পাবেন যে নির্বাচনে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিল 41.8 ওকে, ঠিক আছে, আমরা এবার পরের প্রশ্নটা যাই। দেখেন, আবারও সংবিধানের কথা চলে আসছে। বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই বিভাগ রাষ্ট্রপতি কি করতেছে, আমি একটা কমা দিলাম জাস্ট বোঝার সুবিধার্থে, রাষ্ট্রপতি কি করতেছে, প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারে। ঠিক আছে, তো এইখানে মোটামুটি আসলে আমি বলেই দিচ্ছি যে এই দুইটা অপশনে একটু মানে ঝামেলা লাগে, 95 আর 96 আমাদের একটু ঝামেলা লাগে। 95 96 এই দুইটা অপশনে আসলে আমাদের একটু ঝামেলা হয়। 97 98 নিয়ে আসলে খুব একটা আমাদের ঝামেলা হয় না। তো 95 আমরা একটা জিনিস মনে রাখবো, এখানে আসলে নিয়োগের কথা বলা আছে। 95 নম্বর অনুচ্ছেদে কি বলা আছে, রাষ্ট্রপতি কর্তৃক যে প্রধান বিচারপতি নিয়োগ হয়, এইটা কথাই বলা আছে, 95 নম্বর অনুচ্ছেদে বলা আছে। এবং 96 কি বলা আছে, 96 বলা আছে মেয়াদের কথা। তো এই জিনিসগুলো আমরা যখন সংবিধানের ডিটেলস ক্লাস করব, তখন কিন্তু খুব ইজিলি আমরা মনে রাখতে পারবো, আমাদের খুব একটা কিন্তু তখন বেগ পোহাতে হবে না। আপাতত আমরা এই 95 96 এর মধ্যে কিন্তু অনেকেই আজকে পরীক্ষার পরে আমি দেখলাম অনেকেই এটা নিয়ে কনফিউশনে ছিল, অনেকেই এই ভুলটা করছে। তো আমরা কি মনে রাখবো, দেখেন প্রথমে যদি আমি নিয়োগ না দিই, তাহলে মেয়াদ নিয়ে আমি কিভাবে কথা বলবো, তাই না? তো 95টা হচ্ছে কি, প্রধান বিচারপতির নিয়োগ কে দিবেন, রাষ্ট্রপতি স্বয়ং। 96 হচ্ছে মেয়াদ। ওকে, 97 98 নিয়ে আমরা আর মারামারি করবো না, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। আচ্ছা, কি বলছে দেখেন, 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করেছিল? আচ্ছা, এইটা আমরা আসলে মনে হয় 6 7 8 9 থেকে পড়ে আসতেছি আমরা, খুব মানে সাদামাটা একটা প্রশ্ন। 1954 সালের নির্বাচন, যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করেছিল? আমরা এটা সবাই নিশ্চয়ই পেয়েছি, 223। হ্যাঁ, এটার অ্যান্সার হচ্ছে 223টি। ওকে, নেক্সট যে প্রশ্নটা আছে দেখেন, যে বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে? হ্যাঁ, তো এইটা আমরা মনে হয় মোটামুটি সবাই জানি বা একটা আইডিয়া করে অ্যান্সার করতে পারি, সেটা হচ্ছে সৌদি আরব। বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে? সেটা হচ্ছে সৌদি আরব। এখানে একটা কনফিউশন হয় মালয়েশিয়া নিয়ে, বাট মালয়েশিয়া হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ, এটা আমরা একটু মনে রাখতে পারি, মালয়েশিয়া হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ, বাট সবচেয়ে বেশি রপ্তানি কোথায় করে? সৌদি আরবে। আচ্ছা, এরপর দেখেন খুবই রিসেন্ট একটা প্রশ্ন, কতজন নারী 2023 সালে বেগম রোকেয়া পদক পেয়েছেন? ঠিক আছে, এটার অ্যান্সার হচ্ছে 5 জন। আমাদের আসলে 5 জন মানুষের নাম জানার দরকার নেই, এটা মনে রাখবো যে বেগম রোকেয়া পদক পেয়েছেন 2023 সালে 5 জন। ওকে, নেক্সট যে কোশ্চেনটা আছে এটা আমরা একটু দেখি, যে বাংলাদেশ প্রথম ওয়ানডে এবং প্রথম টেস্ট সিরিজ জয় করে কোন দেশের বিপক্ষে? খুবই অবভিয়াস, আমরা মানে অবভিয়াসলি এটা বুঝতেই পারতেছি, অ্যান্সার হচ্ছে জিম্বাবুয়ে।
এছাড়া ওই সময় আসলে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ভারত এদের বিপক্ষে আসলে আমাদের দাঁড়ানোর ক্ষমতা ছিল না। আমাদের প্রথম ওয়ানডে এবং প্রথম টেস্ট সিরিজ খুব সম্ভবত 2005 সালের ঘটনা, জিম্বাবুয়ের বিপক্ষে আমরা এটা অর্জন করি। আচ্ছা, এরপরে আমরা মোটামুটি আচ্ছা ঠিক আছে। তো আমরা আসলে আজকে যেহেতু একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে এবং আমরা মোটামুটি সবাই এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে ক্লাস করলাম, বাংলাদেশ বিষয়াবলী কিন্তু আমরা এখানে শেষ করেছি। এখান থেকে আসলে আন্তর্জাতিক বিষয়াবলী শুরু। আন্তর্জাতিক বিষয়াবলী আমরা আসলে এর পরের একটি ক্লাসে আমরা আসলে এভাবে বিস্তারিত অপশন সহ ডিটেলস আশেপাশে কি আছে সেগুলো আলোচনা করব। আমরা আজকে বাংলাদেশ বিষয়াবলী আলোচনা করলাম। আজকে এখানেই আজকে ক্লাসটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।